অন্ধকার ঘরে শুয়ে আছে রিদি। সারা শরীর তার ব্যথা। কিছুক্ষণ আগে রিদির মা তাকে বেত দিয়ে প্রচণ্ড পরিমাণে মেরেছে, শুধুমাত্র সন্দেহের বশে, যেখানে রিদির কোনো দোষ ছিল না। রিদি শুয়ে শুয়ে ব্যথায় কাতরাচ্ছে, কিন্তু রিদির এই ব্যথা কম করার জন্য কেউ নেই। বাসায় শুধু তার মা আছে। কিন্তু যে মানুষটি নিজেই রিদির এই অবস্থা করেছে, সে আবার কেন রিদিকে বাঁচাতে যাবে? কিছুদিন আগে রিদির মা রিদির রুমে এসে বলছে, এই শোন, কালকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে। কালকে তোর কলেজে যাওয়ার দরকার নেই। মা, কালকে আমার জরুরি ক্লাস আছে। এই শোন, তোর জরুরি ক্লাস আমাকে দেখাতে আসবি না। তুই কালকে রেডি থাকবি, ব্যাস। আর আরেকটা কথা, যদি কালকে এমন কিছু করিস যার কারণে তোর এই বিয়েটা না হয়, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এই বলে রুম থেকে চলে গেল রিদির মা। রিদি রহমান, বয়স 17 বছর, ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে, উচ্চতা 5 ফিট 3, দেখতে মাশাআল্লাহ সুন্দরী। বাবা মায়ের একমাত্র সন্তান রিদি। পরের দিন রিদিকে ছেলেপক্ষ দেখতে এলো। ছেলের মা, বাবা এবং ছেলে। ছেলের মা আর বাবার রিদিকে খুব পছন্দ হয়েছে। রিদি এবং ছেলেটিকে একা কথা বলতে রিদির রুমে পাঠানো হলো। শুনুন, আমি ডিরেক্টলি কথা বলতে ভালোবাসি। যা প্রশ্ন করব সত্যি করে বলবে। জি বলুন। আপনি কি ভার্জিন? এইসব আপনি কি বলছেন? যা বলছি ঠিকই বলছি। এখনকার মেয়েরা সাধারণত অনেকগুলো রিলেশন করে, তারপর তাদের সাথে বেডে যেতে দ্বিতীয়বার ভাবে না। তাই বলছি, আপনি কি ভার্জিন? দেখুন, দু একটা মেয়ের জন্য সব মেয়েদেরকে এরকম ভাবা উচিত না। তাছাড়া আপনি যে আমাকে বলছেন, তার আগে আপনি বলুন তো, আপনি নিজে কি? দেখুন, ছেলেদের নিয়ে কিছু যায় আসে না, আমি যেমনই হই না কেন। আপনি ভার্জিন হলেই চলবে। আপনার মতন ছেলেকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। রিদি তৎক্ষণাৎ বাহিরে গিয়ে বলল যে সে এই বিয়ে করতে পারবে না। এটা শুনে ছেলের মা বাবা রেগে গেল এবং নিজেরা বিয়ে ভেঙে দিয়ে চলে গেল। তারা সেখান থেকে যাওয়ার পরই রিদির মা তার রুমে গেল। এমন কেন করলি তুই? বিয়েটা কেন ভাঙলি? মা, তুমি জানো ওই ছেলেটা? পুরো কথাটা শেষ করতে পারল না রিদি। তার আগেই নিজের পায়ে ব্যথা অনুভব করলো সে। সামনে তাকিয়ে নিজের মায়ের হাতে বেত দেখে রিদির আর বুঝতে বাকি রইল না যে তার সাথে ঠিক কি হয়েছে। রিদি আর কিছু বলার সুযোগ পেল না। রিদির মা নির্মমভাবে রিদিকে মারতে শুরু করলো। রিদি চিৎকার করে তাকে বলেছিল তার কথাটা একবার শুনতে, কিন্তু তার কানে যেন রিদির কোনো কথাই পৌঁছায়নি। টানা 1 ঘন্টা রিদিকে মারার পর যখন বেতটা ভেঙে গেল, তখন রিদির মা রুম থেকে বেরিয়ে গেল। রিদি তখন শুয়ে শুয়ে ব্যথায় কাতরাতে থাকলো। রিদির মনে হচ্ছে এই মুহূর্তে মরে গেলেই হতো। এত যন্ত্রণা সহ্য করার থেকে মরে যাওয়া অনেক ভালো। আত্মহত্যা যদি মহাপাপ না হতো, তাহলে রিদি অবশ্যই নিজেকে শেষ করে দিত। এভাবে ব্যথায় কাতরাতে কাতরাতে একসময় রিদি ঘুমের দেশে পাড়ি দিল। পরের দিন কলেজে টিফিন টাইমে চুপচাপ বসে আছে রিদি। নিধি অনেকক্ষণ যাবৎ রিদিকে খেয়াল করছে। কাল পর্যন্ত যেই মেয়েটা হাসি খুশি ছিল, সেই মেয়েটা আজকে মনমরা হয়ে বসে আছে। কারণটাও অবশ্য অজানা নয় নিধির। সে জানে যে গতকাল রিদির মা তাকে বেধম পিটিয়েছে। এটা প্রায়ই হয় রিদির সাথে। রিদির মা তাকে প্রায়ই এরকম মারে, কখনো কোনো কারণ ছাড়া। শুধুমাত্র নিজের রাগ মেটাতেও তিনি রিদিকে মারে। রিদির বাবা দেশের বাহিরে থাকে, তাই তিনি চাইলেও কিছু করতে পারে না। যদিও রিদির বাবা তার স্ত্রীর এইরকম অত্যাচার সম্পর্কে কিছুই জানে না। রিদির মা কখনো তাকে জানতে দেয়নি। মেয়েটার উপর খুব মায়া হয় নিধির। মেয়েটাকে অদ্ভুত সহ্য ক্ষমতা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ তাআলা। চল না রিদি, আজকে একটু কলেজের বাগান থেকে ঘুরে আসি। চলো। এরপর তারা চলে গেল কলেজের পিছে বাগানে ঘুরতে। চারপাশে গাছপালা ঘেরা, মাঝখানে একটা ছোট্ট ঝিল। কলেজের বাগানের এই সাইডের প্রকৃতিটা খুব সুন্দর। এখানে আসার পর রিদির মন মুহূর্তের মধ্যেই ভালো হয়ে গেল। নিধিও তা দেখে খুব খুশি হলো। মূলত রিদির মন ভালো করতেই নিধি তাকে নিয়ে এই বাগানের সাইডে এসেছিল।
বাগানের বড় একটা আম গাছের নিচে বসে আছে শুভ ও তার বন্ধুরা। ওরা সবাই অনার্স 3য় বর্ষে পড়ে। এই কলেজের সাথেই ভার্সিটি আছে, সেখানেই ওরা পড়ে। শুভ আহমেদ, বয়স 21 বছর, অনার্স 3য় বর্ষে পড়ে, উচ্চতা 6 ফিট 2, ভার্সিটির ক্রাশ বয়। শুভর একটা ছোট বোন আছে, নাম শুভ্রা। শুভরা সবাই গল্প করতে করতে শুভর চোখ গেল একটা মেয়ের দিকে। আকাশি কালার 3 পিস পরা, চুলগুলো বেনি করা, মুখে কোনো সাজ নেই, তবুও তাকে দেখতে অসাধারণ লাগছে। তাকে দেখে অজান্তেই শুভর মুখ থেকে বেরিয়ে এলো, মায়াবিনী। কে মায়াবিনী? আকাশের কথায় শুভর ধ্যান ফিরে আসে। কোথায় মায়াবিনী? তুই তো এইমাত্র বললি। আচ্ছা, দ্য গ্রেট শুভ আহমেদ আবার কারো প্রেমে পড়েনি তো? কি যা তা বলছিস, বাদ দে তো এসব। এই বলে মেয়েটির দিকে তাকাতেই দেখে মেয়েটি সেখানে নেই। শুভ আবার বন্ধুদের সাথে গল্প করায় মন দিল। রিদিদের টিফিন টাইম শেষ হওয়ার সাথে সাথে রিদি সেখান থেকে চলে আসে। নিধি আরও কিছুক্ষণ সেখানে থাকতে চেয়েছিল, কিন্তু রিদির জন্য সেখান থেকে চলে আসতে হয়েছে। ছুটির পর শুভ তার বন্ধুদের বিদায় দিয়ে পার্কিংয়ে গেল নিজের গাড়ির কাছে। গাড়ির কাছে যেতেই সে দেখতে পেল গেট দিয়ে তখনকার সে মেয়েটি বের হচ্ছে। সে দেখল মেয়েটি হাঁটতে হাঁটতে তার দিকেই আসছে। মেয়েটি তার কাছে আসতেই সে মেয়েটির সামনে দাঁড়িয়ে প্রশ্ন করল, আপনার নামটা জানতে পারি? এদিকে গেট দিয়ে বেরিয়ে নিধিকে বিদায় দিয়ে আনমনে হাঁটছিল রিদি। বাড়িতে যাওয়ার কথা মনে পড়তেই তার মনটা বিষণ্ণ হয়ে উঠল। এসব ভাবতে ভাবতে রিদি হাঁটছিল। হঠাৎ কেউ সামনে আসতে রিদি ভয় পেয়ে সামনে তাকালো। দেখলো তার সামনে একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। ছেলেটিকে দেখে এক মুহূর্তের জন্য রিদির খুব ভালো লেগেছিল। ইচ্ছে করছিল যে সেখানে দাঁড়িয়ে ছেলেটির সাথে পরিচিত হতে, কিন্তু পরক্ষণেই মাথায় আসলো মায়ের কথা। মা যদি জানতে পারে যে রিদি কোনো ছেলের সাথে কথা বলেছে, তাহলে সে রিদিকে মেরেই ফেলবে। এই ভেবে রিদি সেখানে এক মুহূর্তের জন্যও দাঁড়ালো না। সে ছেলেটিকে পাশ কাটিয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। রিদিকে এভাবে চলে যেতে দেখে শুভ খুব অবাক হলো। মেয়েটা ওভাবে চলে গেল কেন? ও কি আমাকে দেখে ভয় পেল, নাকি আমাকে ইগনোর করলো? আর যদি ইগনোর করেও থাকে তাহলে কেন করলো? ও কি অন্য কাউকে ভালোবাসে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এসব ভাবতে ভাবতেই শুভ নিজের গাড়িতে উঠল এবং নিজের বাসায় চলে গেল। অন্যদিকে রিদি অনেকক্ষণ দৌড়ানোর পর এসে থেমেছে। সে এতক্ষণ দৌড়ানোর কারণে হাঁপাচ্ছে। একটুর জন্য বেঁচে গেছে সে। মা যদি জানতে পারে তাহলে যে কি হতো তা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানে। রিদির এখনো মনে আছে 1 বছর আগের কথা, অতীত। রিদি ক্লাসে ফার্স্ট হওয়ায় তাদের ক্লাস টিচার রিদির ওছিলায় সবাইকে ট্রিট দিবে। এই জন্য সে স্কুল ছুটির পর তার স্যারের সাথে রেস্টুরেন্টে যায়। সেখানে স্যার সবাইকে ট্রিট দেয়। সেখানে সবাই খুব মজা করে, এমনকি রিদিও খুব মজা করে। কলেজ থেকে ফেরার পর রিদি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। গোসল শেষ করে বেরিয়ে দেখে তার মা বসে আছে। কিছু বলবে আম্মু? আজকে আসতে এত দেরি হলো কেন? আসলে আম্মু, আমি ফার্স্ট হওয়ায় স্যার আমাদের সবাইকে ট্রিট দিয়েছিল, তাই আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। তুই তোর স্যারের সাথে রেস্টুরেন্টে গিয়েছিলি? আম্মু, আমি তো একা যাইনি, সবাই গিয়েছিল। সবাই যাবে বলে তুইও যাবি? তোর সাহস হয় কি করে স্যারের সাথে রেস্টুরেন্টে যাওয়ার? এই বলে সে গরম খুন্তি দিয়ে রিদিকে মেরেছিল। রিদি তার মাকে অনেক বোঝায়, কিন্তু তিনি বুঝতে চাননি। তিনি রিদিকে প্রচুর মেরেছিল। গরম খুন্তির কারণে রিদির গায়ে অনেক জায়গায় পুড়ে গিয়েছিল। এমনকি এখনও রিদির হাতে সেই পুড়ে যাওয়ার দাগ আছে। বর্তমান সেই কথা মনে আসতে রিদির অন্তরাত্মা কেঁপে উঠল। রিদি আর কিছু না ভেবে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে নূরা আহমেদ। তার উদ্দেশ্য আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে যাওয়া। গাড়িতে করেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায়। আর মাত্র 5 মিনিটের দূরত্ব থাকায় নূরা আহমেদ বাকি পথটুকু হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যে গরম পড়েছে তাতে হেঁটে যাওয়াটা দুষ্কর হয়ে উঠেছে। তার উপর আবার নূরা আহমেদের সুগার ডাউনের সমস্যা আছে, তাই এই গরমে হাঁটতে হাঁটতে মাথা ঘুরে পড়ে যেতে লাগে। ঠিক তখনই একটা মেয়ে এসে তাকে ধরে ফেলে। পাশেই একটা ফার্মেসি থাকায় মেয়েটি তাকে সেখানে নিয়ে যায়।
সেখানে থাকা লোকটি জানায় যে নোরার সুগার ডাউন হয়ে গিয়েছে। মেয়েটি তখন তার কাছে থাকা টাকা দিয়ে পাশের দোকান থেকে কিছু মিষ্টি কিনে আনে এবং নোরাকে খাওয়ায়। মেয়েটির এরূপ ব্যবহারে নোরা খুবই মুগ্ধ হয়। নোরা মেয়েটিকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি মা? হৃদি রহমান। খুব সুন্দর নাম তো। ধন্যবাদ আন্টি। আন্টি, আপনি এইভাবে কেন হেঁটে যাচ্ছিলেন? আপনি তো জানেন যে আপনার সুগার ডাউনের প্রবলেম আছে। আসলে আমার গাড়িটা মাঝ রাস্তায় নষ্ট হয়ে গিয়েছে। আমি এই কাছেই যাব, তাই ভাবলাম এইটুকু রাস্তা হেঁটেই চলে যাই। ও আচ্ছা আন্টি, তাহলে আমি যাই। আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, চলো। ওকে আন্টি। ততক্ষণে গাড়িও ঠিক হয়ে গিয়েছে। নোরা হৃদিকে তার বাড়িতে পৌঁছে দিল। ধন্যবাদ আন্টি, আমাদের বাসায় আসুন। না থাক, অন্য আরেকদিন আসবো। আর হ্যাঁ, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। হৃদি মুচকি হাসি দিল। নোরা চলে গেল। হৃদি তার হাত ঘড়িতে দেখলো যে সে অলরেডি 30 মিনিট দেরি করেছে। আজকে তাকে মায়ের হাত থেকে একমাত্র আল্লাহ তাআলাই বাঁচাতে পারে। হৃদি ভয়ে ভয়ে বেল বাজালো। হৃদির মা দরজা খুলে দিল। এত দেরি হলো কেন? মা, আসলে রাস্তার একজন আন্টি অসুস্থ হয়ে পড়েছিল, তাই তাকে সাহায্য করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। এই বলে হৃদির মা ভেতরে চলে গেল। আর হৃদি তো তখনও অবাকের চূড়ান্ত পর্যায়ে আছে, কারণ সে এত দেরি করা সত্ত্বেও তার মা তাকে কিছু বলল না। ভেতরে ঢুকে হৃদি যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। হৃদি ছলছল চোখে বলে উঠল, বাবা। হৃদি দ্রুত গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরল। হৃদির বাবা এতদিন পর তার আদরের মেয়েকে দেখতে পেয়েছেন। তার চোখেও জল জমে গেছে। সেও নিজের মেয়েকে জড়িয়ে ধরল। কেমন আছিস মা? এতদিন পর তোমার আমার কথা মনে পড়লো? তোর ভালোর জন্যই তো বিদেশে থাকি, আমরা সবটুকু তো শুধু তোর জন্যই। আমি খুব ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি মা। যা তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আর সবাই একসাথে লাঞ্চ করব। যাচ্ছি। এই বলে হৃদি তার রুমে চলে গেল ফ্রেশ হতে। হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলো শুভ। বাড়িতে এসেই সোজা সে গেল তার মায়ের রুমে। রুমে গিয়ে দেখে তার মা শুয়ে আছে। শুভ তাড়াতাড়ি করে মায়ের কাছে গেল। মা, তুমি ঠিক আছো? আমি ঠিকই আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি কোন হিসাবে এভাবে রাস্তা দিয়ে হাঁটতে গিয়েছিলে? যদি কিছু হয়ে যেত? আরে হয়নি তো। আর তার আগে তুই বল যে তোকে কে বললো আমার কথা? ড্রাইভার কাকা ফোন করে বলেছে। আচ্ছা, আসলে কি হয়েছিল বলো তো? নোরা তার ছেলেকে সব কিছু খুলে বলল। জানিস, আমাকে একটা মেয়ে এসে ধরেছিল, তা না হলে তো আমি সেখানেই পড়ে যেতাম। আর জানিস শুভ, মেয়েটা না খুব মিষ্টি দেখতে। মেয়েটার নাম হৃদি। ওকে না তোর সাথে খুব ভালো মানাবে। উফ মা, তুমি আবার শুরু হয়ে গেলে। তোমাকে কতবার বলেছি যে আমি বিয়ে করব না? মেয়েটাকে দেখলেই তুই প্রেমে পড়ে যাবি। তাহলে তুমি বসে বসে সেই মেয়ের কথা ভাবো আর তার প্রেমে পড়ো। আমি গেলাম ফ্রেশ হতে। আল্লাহ, আমার ছেলেকে তুমি হেদায়েত দাও। এই বলে শুভ চলে গেল ফ্রেশ হতে। রাত বাজে 11টা। শুনশান নীরব রাস্তা, আশেপাশে কেউ নেই। এই রকম একটি রাস্তা দিয়ে নিজের জীবন বাঁচাতে প্রাণপণে দৌড়াচ্ছে একটি মেয়ে। তার ঠিক পিছনেই আসছে 4-5 জন বকাটে ছেলে। মেয়েটি আপ্রাণ চেষ্টা করছে নিজেকে ওই ছেলেগুলোর হাত থেকে রক্ষা করার। হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেয়ে মেয়েটি পড়ে গেল। মেয়েটি চেষ্টা করে উঠতে পারল না। সে ভাবল এখন হয়তো তাকে এই ছেলেগুলোর কাছে আত্মসমর্পণ করতে হবে। এই ভেবে মেয়েটি ভয়ে নিজের চোখ বন্ধ করে ফেলল। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন তার কিছু হলো না, তখন মেয়েটি আস্তে আস্তে চোখ খুলে দেখল যে একটি ছেলে সেই বখাটেগুলোকে মেরে প্রায় আধমরা করে ফেলেছে। ছেলেটি মেয়েটির কাছে আসতে মেয়েটি তাকে চিনে ফেলল। আরে তুমি শুভ ভাইয়া না? হ্যাঁ, কিন্তু তুমি কে আর আমাকে চিনলে কি করে? আমি নেহা, প্রিন্সিপাল স্যারের মেয়ে। তোমাদের ভার্সিটিতে পড়ি, অনার্স প্রথম বর্ষে। ও হ্যাঁ, চিনতে পেরেছি। তুমি প্রিন্সিপাল স্যারের মেয়ে। এত রাতে এখানে একা কি করছো? আসলে আমার এক বান্ধবীর বাসায় এসেছিলাম, ফিরতে দেরি হয়ে গেছে আর রাস্তা ফাঁকা ছিল। তখনই ওই ছেলেগুলো চলে এলো। বাই দ্য ওয়ে,
তোমাকে থ্যাঙ্কস ভাইয়া। যদি কখনো কোনো সাহায্য লাগে তাহলে অবশ্যই বলো, আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার। ইটস ওকে। আচ্ছা, আমার একটা ছোট্ট হেল্প লাগবে, করতে পারবে? অবশ্যই ভাইয়া, বলুন। শুভ এই কথা শুনে ধপ করে পাশে থাকা চেয়ারে বসে পড়ে। হৃদির কিছু হলে যে শুভ ঠিক থাকতে পারবে না। তখনই একজন নার্স দৌড়াতে দৌড়াতে আসে আর ডক্টরকে বলে, ডক্টর তাড়াতাড়ি চলুন, মিস রীতি কেমন যেন করছে। এটা শুনে ডক্টর দ্রুত ছুটে যায় আর নিধি, নীরব, শুভ মনে এক অজানা ভয় এসে ভর করে। গভীর চিন্তায় মগ্ন শুভ, কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছে যে সে হৃদিকে নিয়ে নয়, বরং অন্য কিছু নিয়ে চিন্তায় আছে। নীরব সেটা খুব ভালো মতোই বুঝতে পারছে। কি রে শুভ, কি এত চিন্তা করছিস তুই? ডক্টরের বলা কথাগুলো। কোন কথা? শুভ নীরবের দিকে একবার তাকালো, তারপর আবার হৃদির কেবিনের দিকে তাকিয়ে বলতে শুরু করলো। ফ্ল্যাশব্যাক। নার্স যখন এসে ডক্টরকে ডেকে নিয়ে গেল, তার কিছুক্ষণ পরে ডক্টর হৃদির কেবিন থেকে বাইরে এসে বলল, পেশেন্টের অবস্থা খারাপ, ইমার্জেন্সি ব্লাড লাগবে, যেভাবে পারেন রক্তের ব্যবস্থা করুন। ব্লাড গ্রুপ কি? এ পজিটিভ। আমার ব্লাড গ্রুপ ই পজিটিভ। আমি ওকে ব্লাড দেব, কিন্তু আপনি যেভাবে পারেন ওকে বাঁচান। ঠিক আছে, আপনি ওনার সাথে যান। সিস্টার, ওনাকে নিয়ে যান। হ্যাঁ, আপনি আমার সাথে আসুন। এরপর নিধি হৃদিকে রক্ত দেয়। রক্ত দেওয়ার পর হৃদির অবস্থা কিছুটা স্বাভাবিক হয়। প্রায় 1 ঘন্টা পর ডক্টর এসে শুভকে নিয়ে যায়, বলে যে তার শুভর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এরপর তার এক ডক্টরের কেবিনে যায়। এমন কি কথা ডক্টর যে আপনি সবার সামনে না বলে আমাকে কেবিনে ডেকে আনলেন? দেখুন, আপনার যা করার হয় করুন, কিন্তু আমার হৃদির যেন কিছু না হয়। দেখুন, আপনি প্যানিক হবেন না। আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শুনুন। বলুন। আচ্ছা, হৃদিকে যে মেয়েটা রক্ত দিল সেই মেয়েটা হৃদির কি হয়? ওরা দুজন বেস্ট ফ্রেন্ড। গুড। তাহলে এবার আপনি এই রিপোর্টটা দেখুন। শুভ সেই রিপোর্টটা নিল এবং পড়তে শুরু করলো। পুরো ফাইলটা পড়ে শুভ অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমিও ঠিক সেটাই ভাবছি, আর সেজন্যই আপনাকে এখানে আনলাম। আপনি বলুন যে ওরা যদি শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড হয় তাহলে ওদের ডিএনএ কিভাবে মিলতে পারে? এটা শুধু তখনই সম্ভব যখন ওরা আপন 2 ভাই বোন হবে। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, এবার বাকিটা আপনার হাতে। এই বলে ডক্টর কেবিন থেকে চলে গেল। বর্তমান। নীরব সব কিছু শুনে স্তব্ধ হয়ে গেছে। শুভর মতো তার মাথায়ও এখন একই চিন্তা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে পিছনে ঘুরে তাকায় নীরব আর শুভ। পিছনে ঘুরে দেখে নিধি দাঁড়িয়ে আছে আর নিচে ভাঙা মগের টুকরো পড়ে রয়েছে। তার মানে নিধি তাদের সব কথা শুনে নিয়েছে। এই মুহূর্তটার জন্য যেন একদমই প্রস্তুত ছিল না নীরব আর শুভ। আসলে নীরব আর শুভ কালকে থেকে অনেক দৌড়াচ্ছে হৃদির জন্য, তাই নিধি তাদের জন্য কফি এনেছিল। কিন্তু নীরব আর শুভ কাছে আসতেই সে শুনতে পায় যে তারা কিছু নিয়ে আলোচনা করছে, আর আলোচনার টপিক হচ্ছে হৃদি আর নিধি। তাই নিধি সেখানে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে। তাদের পুরো কথা শোনার পর নিধি যেন স্তব্ধ হয়ে যায়। নিধির হাত কাঁপতে শুরু করে আর তার হাত থেকে কফির মগ পড়ে যায়। হৃদির বাবাকে ঘিরে বসে আছে নিধি, শুভ আর নীরব। হৃদির বাবা কি করবেন কিছুই বুঝতে পারছেন না। হৃদির বাবা অন্তত এতটুকু বুঝেছেন যে শুভ নামক ছেলেটা তার মেয়েকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। এই কথাটা হৃদির বাবা এই 2 দিনে অনেক ভালো মতো বুঝে গেছেন। আর নিধি তো হৃদির বেস্ট ফ্রেন্ড, তাই হৃদির বাবা ভাবলেন ওদেরকে সব সত্যি বলে দেওয়া উচিত। তাই হৃদির বাবা ওদেরকে সব সত্যি বললেন। সব সত্যি শুনে 3 জনই অবাক। হৃদির জীবনে যে এত বড় একটা অতীত আছে তা সবার কল্পনার বাহিরে ছিল। হৃদির বাবার মুখে সব কিছু শোনার পর সবাই অন্তত এতটুকু বুঝে গেছে যে ডক্টরের কথা হৃদির অতীতের সম্পর্ক কি। এখন শুধু শিওর হওয়া বাকি। সেটার একমাত্র উপায় হচ্ছে নিধি যে আশ্রমে বড় হয়েছে সেখানে যাওয়া। একটি বড় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নীরব, নিধি, শুভ। বাড়িটি দেখতে পুরনো জমিদার বাড়ির থেকে কোনো অংশে কম নয়। গেটের সামনে বড় করে লেখা আছে শান্তির নীড় অনাথ আশ্রম।
ওরা তিনজন সেখানে গেল। আশ্রমের ম্যানেজার বাগানে দাঁড়িয়েছিলেন। তিনি নিধিকে দেখেই চিনে ফেললেন। নিধি বাবাই বলে দৌড়ে গিয়ে লোকটিকে জড়িয়ে ধরল। ম্যানেজারও নিধিকে জড়িয়ে ধরল। দুইজনের চোখেই পানি। শুভ আর নীরব শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের মতো দেখছে। বাবাই, আজকে আমি তোমাকে যা জিজ্ঞেস করব সত্যি করে উত্তর দিবে। কি প্রশ্ন মা? নিধিকে আপনি কোথায় পেয়েছিলেন? ম্যানেজার যেন এই প্রশ্ন আশা করেনি। দেখুন, দয়া করে সত্যি কথা বলবেন। আমরা নিধির সত্যিটা জানতে চাই। ওকে আপনি কিভাবে পেয়েছেন? এই প্রশ্নের উত্তরের সাথে অনেকগুলো জীবন জড়িয়ে আছে, তাই দয়া করে মিথ্যে বলবেন না। বেশ, তবে বলছি। আসলে আজ থেকে 13 বছর আগে আমি সেদিন এই আশ্রমের সবাইকে নিয়ে ঘুরতে একটা পার্কে গিয়েছিলাম। তখন আমি নদীর পাশ দিয়ে যাওয়ার সময় আমি দেখতে পাই যা নদীর তীরে একটা বাচ্চা পড়ে আছে। কাছে গিয়ে চেক করে দেখি বাচ্চাটি বেঁচে ছিল। পরে আমি সেই বাচ্চাটিকে নিয়ে আসি এবং ওকে এখানেই বড় করে তুলি। সেই বাচ্চাটি আর কেউ না, বরং নিধি ছিল। শুভ, নীরব, নিধি সবার চোখে জল। এটা কষ্টের নয়, খুশির জল। হঠাৎ করে নিধির মোবাইলে কল আসে। নিধি কল রিসিভ করে। অপর পাশ থেকে কিছু একটা বলে আর নিধি বলে যে সে আসছে। এই বলে নিধি কল কেটে দেয়। কার ফোন ছিল? হসপিটাল থেকে ফোন দিয়েছিল। কি বলল? বলল যে হৃদির সেন্স ফিরেছে, আমাদের যেতে হবে। এরপর তারা ম্যানেজারকে বিদায় দিয়ে চলে গেল। হসপিটালে হৃদির এইমাত্র জ্ঞান ফিরল। হৃদি নার্সের সাহায্য নিয়ে বেডের সাথে হেলান দিয়ে বসলো। তখনই নিধি দৌড়াতে দৌড়াতে কেবিনে প্রবেশ করলো আর এসে হৃদিকে জড়িয়ে ধরলো। আরে আস্তে জড়িয়ে ধর, মেরে ফেলবে নাকি আমাকে? একটা থাপ্পড় মারবো, আর একবার যদি মরার কথা বলিস, উপস সরি, ছোট বোন হয়ে বড় বোনকে কিভাবে মারবো? মানেটা আমি বলি। হৃদি তাকিয়ে দেখে শুভ দাঁড়িয়ে আছে। হৃদি শুভকে আশা করেনি। যদিও হৃদি চেয়েছিল যে শুভ হসপিটালে আসুক তাকে দেখতে। হৃদি প্রশ্নসূচক দৃষ্টিতে শুভর দিকে তাকিয়েছিল। শুভ তা বুঝতে পেরে হৃদির কাছে এগিয়ে এলো এবং সব ঘটনা খুলে বলল। হৃদি সব শুনে কাঁদতে কাঁদতে বলল, তার মানে নিধি আমার ছোট বোন? হৃদি নিধিকে জড়িয়ে ধরল। হৃদি আর নিধি দুজনেই কাঁদছে আর শুভ আর নীরব তাদের কাণ্ড দেখে হাসছে। দুইজনের রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। মনেই হচ্ছে না যে তারা হসপিটালে আছে। মনে হচ্ছে তারা নিজেদের বাসায় বসে গল্প করছে। ডক্টর বলেছে যে হৃদি এখন সুস্থ, কালকে ওকে রিলিজ দেওয়া হবে। পরের দিন আজকে হৃদিকে রিলিজ দেওয়া হয়েছে। হৃদিকে নিয়ে নিধি বাড়িতে যাবে। শুভ আর নীরব ওদেরকে বাসায় ড্রপ করে দিয়ে আসবে। হৃদির মা বাবাকে নিধির ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। বাড়িতে গিয়ে ওনাদেরকে সব কিছু খুলে বলবে। হৃদি আর নিধিকে বাড়িতে ছেড়ে শুভ আর নীরব চলে গেল। হৃদিদের বাসায় ড্রয়িং রুমে বসে আছে হৃদি, নিধি ও তাদের বাবা মা। কিভাবে তাদেরকে সব কিছু বলবে সেটা বুঝতে পারছে না হৃদি আর নিধি। অবশেষে হৃদি বলতে শুরু করলো। হৃদি প্রথম থেকে শুরু করে সব ঘটনা তাদেরকে বলল। হৃদির বাবা মা তো অবাক। হৃদির বাবা উঠে এসে নিধিকে জড়িয়ে ধরলো। নিধিও তাকে বাবা বলে জড়িয়ে ধরলো। তুই আমার রিমি, আয় মা। খবরদার, তুমি আমাকে মা বলবে না। এতদিন তুমি আপুর সাথে অনেক খারাপ ব্যবহার করেছো। আগে হৃদির কাছে ক্ষমা চাও। ও যদি ক্ষমা করে দেয় তবেই আমি তোমাকে মা বলে ডাকবো, অন্যথায় নয়। হৃদির মা হৃদির দিকে করুণ দৃষ্টিতে তাকালো। সত্যিই তো, এতদিন মেয়েটার উপর কম অত্যাচার করেনি সে। হৃদির মা হৃদির কাছে গিয়ে বলল, এতদিন তোর উপর কম অত্যাচার করিনি। যদিও আমি ক্ষমার অযোগ্য, তবুও পারলে আমাকে ক্ষমা করে দিস। এসব কি বলছো তুমি? তুমি আমার মা। হৃদির মা হৃদিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নিধিও এসে তার মাকে জড়িয়ে ধরল। অবশেষে হৃদির সব কষ্ট দূর হলো। নিধিও একটি পরিবার পেল। আজ 1 সপ্তাহ পর ভার্সিটিতে যাচ্ছে হৃদি আর নিধি। এই 1 সপ্তাহ হৃদি বাড়িতেই ছিল। নিধি আর হৃদি সারাদিন প্রচুর মজা করেছে। হৃদি আর নিধি গেট দিয়ে ঢুকছে, ঠিক তখনই নিধিকে কেউ পিছন থেকে ডাক দেয়। হৃদি আর নিধি দুজনেই পিছে ঘুরে দেখে নীরব দাঁড়িয়ে আছে।
নীরবকে দেখে রিদি বাঁকা হেসে আর চোখে নিধির দিকে তাকালো। রিদিকে এভাবে তাকাতে দেখে নিধি বলল, কি হচ্ছে তোর? প্যারা হয়ে গেছিস নাকি? এমন করে তাকাস কেন? তুমি জানো না কি হয়েছে? বাইরে রাস্তা আমি গেলাম ক্লাস করতে, তোমার রোমান্স করা শেষ হইলে তুমিও আইসো। এই বলে রিদি চলে গেল আর নিধি বোকার মতো সেখানে দাঁড়িয়ে থাকলো। রিদির কথা তার মাথার 12 হাত উপর দিয়ে গেছে। রিদি চলে যেতে নিধিও সেখান থেকে চলে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো। তখনই নীরব পিছন থেকে ডাকলো, দাঁড়াও মিস ধানে লঙ্কা। নীরবের মুখে এই ডাক শুনে নিধি চট করে পিছনে ঘুরলো। দেখলো নীরব তার দিকে এগিয়ে আসছে। নীরব তার কাছে এগিয়ে আসতেই নিধি জিজ্ঞাসা করলো, আপনি কি আমাকে বললেন? নিধির প্রশ্ন শুনে নীরব আশেপাশে তাকাতে লাগলো। নীরবকে এরকম করতে দেখে নিধি বলল, কি দেখছেন? এখানে আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত আমি কাউকে দেখতে পাচ্ছি না। তো তার মানে কথাটা আমি আপনাকেই বলেছিলাম। আমাকে এই নামে ডাকার মানে কি? আর আপনি আমাকে ডাকলেনই বা কেন? প্রেমালাপ করতে। মানে? দেখো, ওইসব ফিল্মি ডায়লগ মারার মতো মানুষ আমি নই, তাই ডিরেক্টলি বলছি আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। নিধির এই কথা শুনে নীরবের প্রচণ্ড রাগ হলো। তো বসে শান্তভাবে আবার জিজ্ঞাসা করলো, ভেবেচিন্তে বলছো তো যে তুমি আমাকে ভালোবাসো না? এতে ভাবার কি আছে? লাস্ট বারের মতো বলছি, ডু ইউ লাভ মি অর নট? আচ্ছা লোক তো আপনি, আমি আপনাকে বল। নিধি আর কিছু বলবে তার আগেই নীরব তার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে করে নেয়। নিধি যে নীরবকে বাধা দেবে সেই শক্তিটুকুও নিধির নেই। সে যেন পাথরের মতো জমে গেছে নীরবের এরূপ কাণ্ডে। আর নীরব, তার তো কোনো দিকে হুঁশ নেই। সে তখনও নিধির ঠোঁটের স্বাদ গ্রহণে ব্যস্ত। কিছুক্ষণ পর নীরব নিজের থেকেই নিধিকে ছেড়ে দেয় আর বলে, নেক্সট টাইম যদি উত্তরটা হ্যাঁ ছাড়া অন্য কিছু হয় তাহলে দোষটা কিন্তু আরো ভয়ানক হবে। এই বলে নীরব সেখান থেকে চলে যায় আর নিধি স্ট্যাচুর মতো সেখানেই দাঁড়িয়ে থাকে। কলেজের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে রিদি। নিধিকে তো সেখানে নীরবের সাথে রেখে এসেছে সে। হঠাৎ করেই কেউ রিদির হাত ধরে টান মারে আর পাশের একটি ফাঁকা রুমে নিয়ে যায়। আচমকা এমন হওয়ায় রিদি অনেকটা ভয় পেয়ে যায়। রিদির সামনে তাকিয়ে দেখে শুভ তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। রিদি সেখান থেকে চলে যেতে নিলে খেয়াল করে যে সে শুভর বাহু ধরে আবদ্ধ। রিদি শুভর দিকে তাকিয়ে দেখে সে এখনো তার দিকেই তাকিয়ে আছে। এইভাবে কি দেখছেন? তোমাকে জানো, তোমাকে দেখলে নিজেকে ঠিক রাখা কতটা কঠিন। তাই বুঝি? তাই। আমার ক্লাসে দেরি হচ্ছে, যেতে হবে। শুভ আর কথা বাড়ালো না। এমনিতেই এই 7 দিনে রিদির অনেক ক্লাস মিস গেছে। তাই শুভ রিদিকে ছেড়ে চলে যেতে লাগলো। আবার কি মনে করে ফিরে এলো। এসে রিদির ডান গালে থাকা তিলে একটা কিস করে চলে গেল। রিদি কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থেকে হেসে ফেলল। তারপর সেও ক্লাসে চলে গেল। ক্লাসে বসে শুভর কথা ভাবছে আর হাসছে রিদি। হাসতে হাসতেই তার চোখ গেল নিধির দিকে। নিধির দিকে চোখ যেতে রিদির মুখের হাসিটা উড়ে গেল। মেয়েটা সেই কখন থেকে স্ট্যাচুর মতো বসে আছে, নড়েও না চড়েও না। এই নিধি, বল না কি হয়েছে? নিধির কোনো উত্তর নেই। রিদি আশা ছেড়ে দিয়েছে। নিধি একদানে সামনের দিকে তাকিয়ে আছে। নীরবের করা কিসের শখ থেকে সে এখনো বের হতে পারেনি, তাই এরকম স্ট্যাচু অব লিবার্টি সেজে বসে আছে। পরের দিন ভার্সিটি শেষ করে বাসায় ফিরতে রিদি আর নিধির চোখ গেল তাদের বাসার সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির উপর। একটা গাড়ি তাদের চেনা। গাড়িটা শুভর। শুভ আর নীরব ভার্সিটিতে এই গাড়িতে করেই যায়। আরেকটা গাড়ি তারা কিছুতেই চিনতে পারল না। নিধি না চিনলেও রিদি ঠিকই চিনেছে আর একটা গাড়ি। গাড়িটা সেই মহিলার যাকে রিদি সেই দিন রাস্তায় সাহায্য করেছিল। রিদি আর নিধি একবার একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। তারপর তারা বাড়ির ভিতরে গেল। বাড়ির ভিতরে গিয়ে দেখে এক সোফায় তাদের বাবা মা বসা আর ঠিক তার সোজাসুজি অপর সোফায়
শুভ, নীরব আর মধ্যবয়স্ক একজন পুরুষ ও মহিলা বসা। মহিলাটিকে রিদি চিনতে পেরেছে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন নোরা আহমেদ। কিন্তু এরা কেন এখানে এসেছে তা বুঝতে পারছে না রিদি বা নিধি। রিদি কিছু জিজ্ঞাসা করবে তার আগেই দেখে নিধি আবার আগের মতো স্ট্যাচু হয়ে গেছে। নিধির কোনো হেলদোল নেই। রিদি নিধির দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই দেখতে পায় রিদি এক দৃষ্টিতে নীরবের দিকে তাকিয়ে আছে। রিদির চোখ নীরবের পাশে যেতেই দেখে যে শুভ তার দিকেই তাকিয়ে আছে। রিদি শুভর দিকে তাকাতেই শুভ তাকে চোখ টিপ মারে। রিদি তা দেখে হেসে ফেলে। রিদির বাবা রিদি ও নিধিকে ডেকে তাদের পাশে বসায়। আমাদের ছেলে যে কখনো কারো প্রেমে পড়বে সেটা আমাদের কল্পনার বাইরে ছিল। কালকে যখন ও এসে বলল যে ও রিদিকে ভালোবাসে, তখন আমরা নিজেদের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। তাই আমরা শুভ কাজে আর দেরি করতে চাই না। আমরা চাই আগামী শুক্রবার রিদি, শুভ আর নিধি নীরবের বিয়েটা সেরে ফেলতে। আপনারা যা ভালো বোঝেন, আমাদের কোনো সমস্যা নেই। আগামী শুক্রবারেই বিয়ে হবে। আমার মনে হয় এখন ওদেরকে আলাদাভাবে কথা বলতে দেওয়া উচিত। এরপর রিদি শুভকে নিয়ে নিচের রুমে গেল আর নিধি নীরবকে নিয়ে নিধি রুমে গেল। আসলে নিধি নীরবকে নয়, বরং নীরবই নিধিকে টানতে টানতে তার রুমে নিয়ে গেছে। নীরবের এরূপ কাণ্ড দেখে সেখানে উপস্থিত সকলে হেসে ফেলল। রিদির রুমে। তুমি তো আগে বলনি যে তুমি আমার মাকে চেনো। আমি তো জানতাম না যে উনি আপনার মা হন। তুমি এই বিয়েতে খুশি তো? কে নয়, আমি নিজেও চেয়েছি আমাদের বিয়েটা হোক। শুভ মুচকি হেসে রিদিকে জড়িয়ে ধরল। শুভ রিদির কানে ফিস ফিস করে বলল, আই লাভ ইউ। রিদিও বলল, আই লাভ ইউ টু। নিধির রুমে। নিধি চুপচাপ খাটের উপর বসে আছে। সে চোখের পলকও ফেলছে না। নীরব এতক্ষণ যাবৎ এটা সহ্য করলেও এখন তার রাগ উঠছে। সে নিধির কাছে গিয়ে বলল, এই মেয়ে সেই কখন থেকে সংসারে বসে আছে, তখনকার ডোজটা কি কম হয়ে গেছে নাকি? নীরবের এই কথা শুনে নিধি দ্রুততার সহিত হাতের উল্টো পিঠ দিয়ে নিজের ঠোঁট ঢেকে ফেলল। নিধিকে এরকম করতে দেখে নীরব ফিক করে হেসে ফেলল। আমাকে বিয়ে করবে না? দেখো, তুমি যদি চাও তবে আমি এই বিয়েতে মানা করতে পারি। আমার সমস্যা নেই। আমি শুধু শুধু তোমার জীবনে কাটা হতে চাই না। নীরবের এই কথার মধ্যে যে চাপা কষ্ট ছিল তা নিধি বুঝতে পারল। তারও নীরবের জন্য খারাপ লাগলো, কারণ সে যতই না বলুক সে তো নীরবকে ভালোবাসে। তাই নিধি আর দেরি না করে নীরবের বুকে ঝাঁপিয়ে পড়ল। নীরবও পরম যত্নে নিধিকে নিজের বাহুডোরে আবদ্ধ করল। আজকে রিদি, শুভ আর নিধি নীরবের গায়ে হলুদ। সকাল থেকে পুরো বাড়ি ভরা লোকজন, কিন্তু কেউ বসে নেই। সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। রিদি আর কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে। বিয়ে উপলক্ষে অবশ্য রিদি আর নিধির খুব যত্ন করা হচ্ছে। মাত্র 2-1টা কাজ বাদে তাদের বেশিরভাগ কাজই অন্যরা করে দিচ্ছে। ঠিক তেমনই সকালের খাবারটাও তাদের ছোট ফুপ্পি খাইয়ে দিয়েছে। রিদি আর নিধিকে এখন রেডি করা হচ্ছে গায়ে হলুদের জন্য। রিদি ও নিধি দুইজনকেই কাঁচা হলুদ রঙের শাড়ি পরানো হয়েছে। শাড়িটা নীরব আর শুভ দুইজন পছন্দ করে কিনেছে। হলুদ শাড়ি, ফুলের গহনা আর মুখে হালকা মেকআপ, এতেই তাদের দুইজনকে অপরূপ সুন্দরী লাগছে। এরপর তাদের নিয়ে যাওয়া হলো গায়ে হলুদের জন্য। তাড়াতাড়ি গায়ে হলুদ শেষ করতে হবে, কারণ সন্ধ্যার সময় আবার মেহেদি অনুষ্ঠান আছে। হলুদের আয়োজন আলাদাভাবে করা হয়েছে। রিদি আর নিধির হলুদ এক রিসোর্টে হবে, আর নীরব আর শুভর হলুদ আরেক রিসোর্টে। কিন্তু মেহেদি এর ফাংশন একসাথে একই রিসোর্টে আয়োজন করা হয়েছে। রিদি আর নিধির গায়ে হলুদ শেষ হওয়ার পর তারা দুইজন নিজেদের রুমে গেল। রিদির রুম ছোট বাচ্চাদের দিয়ে ভরা। ছোটরা সবাই তার রুমে বসে আছে। রিদি ছোটদের বলে বাহিরে পাঠালো। তার এখন একটু একা থাকতে ইচ্ছে করছে। কালকে থেকে সব মানুষের ভিড়ে সে একটু শান্তিতে একা থাকার সুযোগও পায়নি। তাই সে এখন একটু একা থাকতে চায়। কিছুক্ষণ পর আবার মেহেদির জন্য রেডি হতে হবে। রিদি বিছানায় গা এলিয়ে দিতেই তার ফোনে মেসেজ আসলো। রিদি ফোন হাতে নিয়ে দেখে শুভর মেসেজ। শুভ তাকে গায়ে হলুদের ছবি পাঠাতে বলেছে। রিদি তার গায়ে হলুদের সময় তোলা কিছু ছবি শুভকে পাঠালো এবং শুভর কাছে তার গায়ে হলুদের ছবি চাইলো। শুভ কিছুক্ষণ পর নিজের ছবি দিল। শুভর ছবি দেখে রিদি হেসে ফেলল।
কারণ শুভকে তার বন্ধুরা হলুদ মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছে। শুভকে কোনো মতেই চেনা যাচ্ছে না। নিধি রুমে এসে দেখে যে তার রুম ফাঁকা। তা দেখে নিধি স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। কালকে থেকে এক মুহূর্তের জন্যও সে একা থাকতে পারেনি। এখন সে একটু একা থাকবে, যাতে কেউ আবার তার রুমে ঢুকে পড়ে তার আগেই নিধি তাড়াতাড়ি করে নিজের রুমের দরজা আটকে দিল। তারপরে সে এসে নিজের মোবাইল হাতে নিল। মোবাইল হাতে নিয়ে নিধি ভাবতে লাগলো যে সে কি নীরবকে ফোন দেবে নাকি না। নিধি ভাবলো যে নীরব হয়তো এখন গায়ে হলুদ নিয়ে ব্যস্ত আছে, তাই নিধি ফোন না দিয়ে মোবাইলটা রেখে দিল। রেখে দিতেই মোবাইলটা বেজে উঠল। নিধি দেখলো নীরব ফোন দিয়েছে। নিধি মুচকি হেসে ফোন ধরলো। কি খবর তোমার? হলুদ শেষ? আপনাদের ওখানের কি খবর? আর খবর, কয়েকটা বজ্জাতের লিডার সব মিলে আমাকে হলুদ দিয়ে একেবারে ভূত বানিয়ে ফেলেছে। নীরবের কথা শুনে নিধি হেসে ফেলল। তুমি হাসছো? হেসে নাও। আজকে সন্ধ্যায় তো দেখা হচ্ছে, তখন সব সুদে আসলে উসুল করে নেব। নীরবের এই কথা শুনে নিধি চুপ মেরে গেল। কারণ সে জানে যে নীরব যা বলবে তা ঠিকই করেই ছাড়বে। আর নীরব সে জানে যে নিধি এখন স্ট্যাচু অব লিবার্টির মতো হয়ে থাকবে, তাই সে কথা না বাড়িয়ে ফোন কেটে দিল। ওদের 4 জনের মেহেন্দি ফাংশন করা হয়েছে বড় একটা রিসোর্টে। এখানে রিদি, নিধি, শুভ আর নীরবের পরিবারের সবাই, বন্ধু বান্ধব আর আত্মীয়রা সবাই আছে। রিদি পরেছে গাঢ় গোলাপি আর নীলের সংমিশ্রণের একটি লেহেঙ্গা, চুলগুলো কার্ল করে ছেড়ে রাখা, আর মুখে হালকা মেকআপ। তাকে অসম্ভব সুন্দর লাগছে। শুভ রিদির সাথে ম্যাচ করে নীল কালার পাঞ্জাবি পরেছে। নিধি লাল আর সবুজের মিশ্রিত একটি লেহেঙ্গা পরেছে। নিধির চুল খোপা করে তাতে গাজরা পরানো, মুখে হালকা মেকআপ। নিধিকেও সুন্দর লাগছে। নীরবও নিধির সাথে ম্যাচ করে সবুজ কালার পাঞ্জাবি পরেছে। মেহেদির ফাংশন শুরু হতেই তাদের 4 জনকে নির্ধারিত জায়গায় বসিয়ে মেহেদি লাগানো শুরু করলো। মেহেদি পরানো শেষ হতেই স্টেজে গান শুরু হলো। নিধি, রিদির ফ্রেন্ডরা তাদেরকে ঠেলে স্টেজের উপর পাঠিয়ে দিল। রিদি আর নিধিই বা কম কিসের, তারাও গানের তালে নাচতে শুরু করলো। बोले चूड़िया बोले कंगना हाय मैं हो गई तेरी सजना बोले चूड़िया बोले कंगना हाय मैं हो गई तेरी सजना तेरे बिन जियो नहीं लगता मैं तो मर गया लजा सोनिए लजा ছেলেরাও বা কম কিসের, শুভ আর নীরব স্টেজে উঠে গাইতে শুরু করলো। हाय हाय मैं मर जावा तेरे बिन अब तो मेरी रातें कटती तारे गिन गिन। রিদি আর নিধিও গেয়ে উঠলো। बस तुझको पुकारा करे मेरी बिनिया इशारा करे। এবার सब ছেলেরা একসাথে গাইলো। लिश्कारा लिश्कारा तेरी बिंदिया का लिश्कारा ऐसे चमके जैसे चमके चांद के पास सितारा। রিদি শুভর কাছে আর নিধি নীরবের কাছে গিয়ে গাইতে লাগলো। मेरी पायल बुलाए तुझे जो रूठी मनाए तुझे ओ सजन जी कुछ सोचो कुछ समझो मेरी बात को। এবার সবাই একসাথে গেয়ে উঠলো। बोले चूड़िया बोले कंगना हाय मैं हो गई तेरी सजना तेरे बिन जियो नहीं लगता मैं तो मर गया लजा सोनिए लजा दिल लजा। এভাবে খুব সুন্দর মতো তাদের মেহেদি অনুষ্ঠান শেষ হলো। মেহেদির শেষে নিধি ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। বের হয়ে দেখে যে নীরব সেখানে রয়েছে আর ওয়াশরুমের মেন গেট আটকানো। নিধি বুঝে যায় যে নীরব তার বলা কথা সত্যি করতে এসেছে। নীরব নিধির দিকে আগাতে থাকে আর নিধি পিছাতে থাকে। একসময় নিধির পিঠ দেওয়ালে ঠেকে যায় এবং নীরব তার হাত 2 পাশে দিয়ে নিধিকে আটকে দেয়।
তারপর নিধির কানের কাছে গিয়ে বলে, খুব হাসলে না তখন? এখন কোথায় গেল সেই হাসি? এই বলে নীরব নিধির কানে হালকা করে একটা কামড় দিয়ে ছেড়ে দেয় আর বলে, আপাতত ছেড়ে দিলাম, শাস্তিটা না হয় বাসরাতের জন্য তোলা রইল। এই বলে নীরব নিধিকে কিছু না বলার সুযোগ দিয়ে বেরিয়ে যায়। নিধিও সেখান থেকে চলে যায়। বিয়ের দিন রিদি আর নিধি দুইজনই আজকে লাল রঙের লেহেঙ্গা পরেছে। মুখে ভারী মেকআপ, দুইজনকেই অসম্ভব সুন্দর লাগছে। শুভ আর নীরব লাল কালার শেরওয়ানি পরেছে, তাদেরকেও কোনো দিক থেকে হিরোর থেকে কম লাগছে না। অবশেষে বিয়ে সম্পূর্ণ হলো। রিদি ও নিধি দুইজনই বিদায়ের সময় অনেক কান্না করেছে। শুভ আর নীরব কোনো মতে তাদেরকে সামলে গাড়িতে তুলেছে। বাসর রাতে অন্যের বাসর ঘরে উকিঝুঁকি মারা খারাপ কাজ। আমি এসব অনৈতিক কাজ করি না, তাই জানিও না যে ওরা বাসর রাতে কি করছে। সবাই নিজেদের মতো করে ভেবে নেন। এভাবেই সুখে থাকুক রিদি, শুভ আর নিধি, নীরব। সবাই তাদের জন্য দোয়া করবেন। এরপর শুভ নিহাকে কিছু একটা বলল এবং বাঁকা হাসি দিল। পরের দিন শুভ কলেজ গেটে বসে আছে, উদ্দেশ্য তার মায়াবিনীর সাথে কথা বলা। শুভ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পেল মেয়েটি আসছে। শুভ এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। এদিকে রিদি তাড়াতাড়ি করে কলেজে আসছিল। হঠাৎ কেউ সামনে আসে, সে একটু ভয় পেয়ে যায়। সামনে তাকিয়ে দেখে কালকের ছেলেটা। রিদি এখন ভাবতে থাকে যে তাকে যেভাবেই হোক ছেলেটাকে এড়িয়ে চলতে হবে। কালকে একটা প্রশ্ন করেছিলাম, ওভাবে চলে গেলে কেন? আচ্ছা বাদ দাও, তোমার নাম কি? আপনাকে কেন বলবো? বলবে না তাই তো? ঠিক আছে, তবে এটা জেনে রেখো যে তোমার সম্পর্কে জানতে আমার খুব বেশি সময় লাগবে না। ঠিক আছে, তাহলে জেনে নিন যেভাবে পারবেন। এই বলে রিদি শুভকে পাশ কাটিয়ে চলে গেল। মিস রিধি? শুভর মুখে নিজের নাম শুনে থমকে গেছে রিদি। তার মাথায় এখন শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, যে এই ছেলেটা তার নাম জানলো কি করে। রিদি তখনই ফিরে এসে শুভর সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, আপনি আমার নাম জানলেন কি করে? ওই যে বললাম, আপনার নাম জানতে আমার খুব বেশি সময় লাগবে না। তাই বলে এত তাড়াতাড়ি? রিদির এরকম বাচ্চাদের মতো কথা শুনে শুভ ফিক করে হেসে দিল। আগে আগে দেখো হোতা হে কিয়া। এই বলে শুভ চলে গেল, আর রিদি সেখানেই দাঁড়িয়ে শুভর কথা ভাবতে লাগলো। নিধি অনেকক্ষণ ধরে খেয়াল করছে যে রিদির মনোযোগ ক্লাসে নেই। সে অন্য কিছু একটা ভাবছে, আর কিছুক্ষণ পর পর মুচকি হাসছে। কি রে রিদি, গায়ে প্রেমের হাওয়া লেগেছে নাকি? কি যা তা বলছিস তুই? ঠিকই তো বলছি। ক্লাসে অন্যমনস্ক থাকা, কিছু ভেবে মুচকি হাসা, এগুলো তো প্রেমেরই লক্ষণ গো বান্ধবী। আরে না। তাহলে কি ভাবছিস তুই নিজেই বল। আসলে আমি ওই ছেলেটার কথা ভাবছি। কোন ছেলে? এরপর রিদি নিধিকে সব কিছু খুলে বলল। এত কিছু হয়ে গেল আর তুই আমাকে এখন বলছিস? এই দুনিয়ায় কারো কাছে আমার দাম নেই গো। শেষ হয়েছে তোর নাটক। এইবার তুই বল যে ওই ছেলেটা আমার নাম জানলো কি করে? এটা তো গভীর চিন্তার বিষয়। লেট মি ভাবিং। তোর ভাবতে ভাবতে দিন চলে যাবে। আরে প্যাচাল পারিস না তো, আমাকে ভাবিং করতে দে। আল্লাহ, আমি এই মেয়েকে নিয়ে কই যাব? শ্বশুর বাড়ি? তুই আমাকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে পারিস, আমি মাইন্ড করবো না। নিধির কথা শুনে রিদি দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েকে সিরিয়াস করার ক্ষমতা তার যাই হোক, অন্তত রিদির নেই। ক্লাসে বসে বসে রিদির কথা ভাবছে আর হাসছে শুভ। শুভর মুখে নিজের নামটা শোনার পর রিদির মুখটা দেখার মতো ছিল। বেচারা হয়তো এখনো ভেবে চলেছে যে শুভ তার নাম কি করে জানলো। ফ্ল্যাশব্যাক। আমাকে একটা মেয়ের ইনফরমেশন দিতে হবে, পারবে? কোন মেয়ে? মেবি কলেজে পড়ে, গায়ের রং ফর্সা, উচ্চতা 5 ফিট 3 কাছাকাছি, আর হ্যাঁ, ওর ডান গালে একটা কালো তিল আছে। মেবি আমি চিনি। আমি তোমাকে কালকে ওর ইনফরমেশন দেব। ওকে, ডান।
পরের দিন সকালে। শুভ ভাইয়া। আরে নেহা, পেয়েছো ইনফরমেশন? হুম। দ্যাটস গ্রেট। কে সে? ওর নাম রিদি রহমান, ইন্টার সেকেন্ড বয়সে পড়ে। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে ভাইয়া। ভার্সিটিতে ক্লাস শেষ করে বের হচ্ছে নিধি। হঠাৎ করে সে কারোর সাথে ধাক্কা খেলো। এই কোন কানাবুকির ছা আমাকে ধাক্কা দিল রে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তোর ল্যাঙ্গুয়েজ নিয়ে তুই থাক। আমার মুখ আমার কথা, আমি যেভাবে খুশি সেভাবে বলবো। তোর কি? আচ্ছা মেয়ে তো আপনি। আচ্ছা বাদ দেন, এখন আমাকে সরি বলেন। কেন? কেন মানে এই যে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনি আমার এত মূল্যবান সময় নষ্ট করলেন, তাই। আমি কোনো মতেই সরি বলবো না। ওকে, তবে এর শুধু আমি সুদে আসলে তুলবো। এই বলে নিধি চলে গেল। এ তো পুরাই ধানি লঙ্কা। আরে নীরব, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর ওইদিকে কি দেখছিস তুই? ধানি লঙ্কা মানে? ক্যান্টিনে চল, সেখানে গিয়ে সব বলছি। আরে তুই আমাকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছিস? আরে চল তো, গেলেই দেখতে পাবি। কিছুক্ষণ আগে নিজের রুমে বসে বসে পড়ছে রিদি। বাবা মা রিদির ফুপুর বাসায় গেছে, কালকে আসবে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। রিদি গিয়ে দরজা খুলে দেখে নিধি দাঁড়িয়ে আছে। রিদি নিধিকে ভেতরে বসতে বলল। এই সময় এলে যে? কেন আসতে পারি না? আরে তা না, কোনো বিশেষ কারণ আছে? তুই আগে রেডি হয়ে আয়। কেন? তুই আগে যা। এই বলে নিধি রিদিকে ঠেলে পাঠালো রেডি হতে। রিদিকেও তাই অগত্যা যেতে হলো রেডি হতে। রিদি রেডি হয়ে এলে নিধি গেটে তালা দিয়ে রিদিকে নিয়ে যাওয়া শুরু করে। সারা রাস্তায় নিধি একটা কথাও বলেনি। রিদি অনেকবার জিজ্ঞাসা করেছে যে তারা কোথায় যাচ্ছে, কিন্তু নিধি কিছুই বলেনি। কিছুক্ষণ পরে তারা এসে একটি স্টেডিয়ামে পৌঁছালো। সেখানে উপচে পড়া ভিড়। এখানে কেন আনলি? কি আছে এখানে? তেরা হিরো। মানে? সামনে তাকা, নিজেই মানেটা বুঝতে পারবি। রিদির সামনে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ সামনে আর কেউ নয় বরং শুভ দাঁড়িয়ে। শুভকে দেখে রিদি অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই লোকটা এখানে কি করছে? এখন আর এই লোকটা বলা লাগবে না, জানো। আমি তোমার ওই লোকটার সম্পর্কে সব তথ্য পেয়ে গেছি। কি তথ্য? এনার নাম শুভ আহমেদ, অনার্স 3য় বর্ষে পড়ে। আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর সিয়াম আহমেদের একমাত্র ছেলে হচ্ছে শুভ আহমেদ। ও। এই বলে রিদি ও নিধি দুজনেই সামনে তাকালো। শুভ স্টেজে উঠে সামনে থাকা দর্শকদের দেখছিল। হঠাৎ করে তার চোখ যায় রিদির উপর। প্রথমে সে ভেবেছিল মনের ভুল, পরে শুভ খেয়াল করলো যে রিদি সত্যিই ওখানে আছে। রিদিকে এখানে দেখে শুভ খুব খুশি হয়েছে। শুভ একটা মুচকি হাসি দিয়ে গাইতে শুরু করলো। जो तेनू धूप लग आवे तो मैं छाओ बन जावा, तेरी खुशियों की खातिर मैं सारे जग से लड़ जावा, है यही मेरी आरज़ू, क्या तेरा ही मैं साथ दूँ, तेरा बन के रहूं सदा में परछावा, तू मेरी हीर में तेरे राजा, करता हूँ मैं तुझसे ये वादा, तेरे बगैर न कोई दूजा सुनिए, तू मेरी हीर में तेरे राजा, करता हूँ मैं तुझसे वादा, मैं एक प्यासा तू निड़ बन जा सोनिए, हाँ तू मेरी हीर में तेरे राजा, करता हूँ तुझसे ये वादा, तेरे बगैर न कोई दूजा सुनिए। পুরো শুভ রিদির দিকে তাকিয়ে গিয়েছে। রিদি সেটা বুঝতে পেরে মুচকি হাসলো। নিজের রুমে বসে আছে রিদি।
চোখ থেকে তার অঝোর ধারায় অশ্রু ঝরছে। হৃদির চোখের পানি যেন থামার নামই নিচ্ছে না। থামবেই বা কী করে? আজ যে হৃদি তার জীবনের সব থেকে বড় সত্যিটা জেনেছে। এত বছর ধরে যাকে হৃদি মা বলে জেনে এসেছে, যার এত অত্যাচারের পরেও তার প্রতি শ্রদ্ধা সম্মান দেখিয়ে এসেছে, সেই মানুষটা তার আসল মা না। যাকে সে মা বলে জেনে এসেছে সে তার সৎ মা। এমনকি হৃদির একটি সৎ বোনও আছে। নিজের জীবনের এরকম সত্যি জানার পর কে ঠিক থাকতে পারে? ফ্ল্যাশব্যাক। হৃদি তার মা বাবার রুমের দিকে যাচ্ছে তার বাবার সাথে গল্প করতে। রুমের দরজার সামনে যেতে হৃদি শুনতে পেল তার মা বাবা কিছু একটা নিয়ে কথা বলছে। হৃদি তাই আর রুমে না গিয়ে সেখানে দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগলো। হৃদের সাথে এমন কেন করছো তুমি? কি করেছি আমি? তুমি জানো না তুমি কি করছো? হৃদি আমাকে না বললেও কিন্তু আমি জানি সে তুমি হৃদির সাথে ঠিক কী রকম ব্যবহার করো। যা করি ঠিকই করি। তোমার এই অপয়া মেয়ের সাথে এরকমই করা উচিত। মিনিতি, ভুলে যেও না যে আমি তোমাকে এখনো হৃদির মা হিসাবে এনেছি। অপয়া বলবো না তো কি বলবো? জন্মের সময় নিজের মাকে খেয়েছে, আর তারপরে আমার মেয়েটাকে খেয়েছে। ওই মেয়ে তো অপয়াই। আর বেশি কিছু শোনা সম্ভব হয়নি হৃদির পক্ষে। সে তখনই সেখান থেকে দৌড়ে নিজের রুমে এসে দরজা আটকে দেয়। বর্তমান। আচ্ছা, জন্মের সময় আমার মা মারা গেছে সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার যে একটা বোন ছিল তার কি হয়েছে? আর কিছু হওয়ার সাথে আমার কি সম্পর্ক? এই প্রশ্ন মাথায় আসার সাথে সাথে হৃদি উঠে দাঁড়ালো। এখন মাত্র একজনই আছে যে তার এই সব প্রশ্নের উত্তর দিতে পারবে। হৃদি হাঁটতে হাঁটতে স্টাডি রুমের সামনে গিয়ে দাঁড়ালো। তার ধারণা ঠিক, হৃদির বাবা এখন স্টাডি রুমে আছে। আসবো বাবা? আরে আয়, এত পারমিশন নেওয়ার কি আছে? বাবা, আমার কিছু প্রশ্ন ছিল, আশা করি তুমি সত্যি বলবে। বল মা। আমার যে বোন ছিল তার কি হয়েছিল, আর সে এখন কোথায়? হৃদির বাবা নিজের মেয়ের থেকে এই প্রশ্নটা একদমই আশা করেননি, কিন্তু একদিন না একদিন তো তাকে হৃদিকে সব সত্যি বলতেই হতো। হয়তো সেই দিনটা আজ। আজ তোকে সব সত্যি বলবো মা, আমি তোর থেকে তোর অতীত লুকিয়েছি। এরপর হৃদির বাবা বলতে শুরু করলো অতীত। হৃদির জন্মের সময় হৃদির মা মারা যায়। হৃদি বড় হওয়ার সাথে সাথে তার মায়ের প্রয়োজন বাড়তে থাকে, তাই হৃদির বাবা দ্বিতীয়বার বিয়ে করেন। হৃদির বয়স তখন 3 বছর। তখন হৃদির একটা বোন হয়। হৃদি তার বোনকে খুব ভালোবাসতো। হৃদির বয়স তখন 5 বছর, আর হৃদির ছোট বোন বয়স যখন 2 বছর। তখন তারা সবাই মিলে একদিন পিকনিক স্পটে ঘুরতে গিয়েছিল। হৃদির বাবা ও মা বসেছিল, আর হৃদি ও রিমি খেলতে খেলতে নদীর পাড়ে চলে গেছিল। হঠাৎ করে রিমি পা পিছলে নদীতে পড়ে যায়। হৃদি তাকে বাঁচাতে পারেনি। বাঁচাবেই বা কী করে? হৃদির নিজের বয়সই তো তখন 5 বছর। হৃদি সেখানে বসে কান্না করতে থাকে। হৃদির কান্না শুনে যখন সবাই সেখানে আসে এবং বুঝতে পারে যে রিমি নদীতে পড়ে গেছে, তখনই হৃদির মা তাকে থাপ্পড় মারে। এরপর থেকে হৃদির উপর শুরু হয় তার সৎ মায়ের অত্যাচার। হৃদির বাবা এসব সহ্য করতে না পেরে বিদেশে চলে যান, কিন্তু এটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। উনি হৃদিকে নিজের সাথে নিয়ে যাননি। বর্তমান। হৃদির বাবার চোখে পানি। হৃদি কান্না করছে। মা ঠিকই বলে, আমার জন্য আজ আমার বোন বেঁচে নেই। না রে মা, তোর এতে কোনো দোষ নেই। হৃদি তার বাবার কথা না শুনেই সেখান থেকে দৌড়ে চলে আসে। রাস্তা দিয়ে হেঁটে চলেছে হৃদি। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। উদ্দেশ্য তার ক্যাফেতে যাওয়া। নিধিকে সেখানে আসতে বলেছে হৃদি। এই নিধি একমাত্র মানুষ যে কিনা সব সময় হৃদির সব সমস্যার সমাধান দিতে পারে। যদিও মেয়েটা সব কিছু নিয়েই আনসিরিয়াস থাকে, তবুও কিভাবে যেন হৃদির সব সমস্যার সমাধান নিধির কাছে থাকে। নিধিকে হৃদি কোনো অংশে নিজের আপন বোনের থেকে কম মনে করে না। নিধির মা বাবা নেই। সে ছোটবেলা থেকে একটা অনাথ আশ্রমে বড় হয়েছে। রাস্তা দিয়ে আজকে সকাল থেকে ঘটে যাওয়া সব ঘটনা ভাবতে ভাবতে হাঁটছিল হৃদি। হাঁটতে হাঁটতে যে কখন রাস্তার মাঝখানে চলে এসেছে হৃদি খেয়ালই করেনি। পিছের থেকে একটা ট্রাক দ্রুত বেগে আসছে। ট্রাকটি অনেকবার হর্ন দিলেও তার হৃদির কানে যায়নি। ট্রাকটি চেষ্টা করেও থামাতে পারেনি ট্রাকের ড্রাইভার।
ট্রাকটি রিদিকে ধাক্কা মেরে তার উপর দিয়ে চলে যায়। ট্রাকটি চলে যাওয়ার সাথে সাথে রাস্তায় ভিড় জমে। সেখানকার লোকেরা রিদিকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। একজন লোক যে রিদির মোবাইলটি পেয়েছিল, সে রিদির মোবাইলের লাস্ট যে নাম্বারটি ছিল সেটাতে ফোন দিয়ে বলে রিদিকে হসপিটালে নেওয়া হয়েছে। সে ব্যক্তিটি যেন দ্রুত হসপিটালে আসে। রিদির মোবাইলের লাস্ট নাম্বারটি ছিল নিধির। রিদির অ্যাক্সিডেন্টের খবর পেয়ে নিধি দ্রুত হসপিটালে আসে। নিধির পক্ষে হসপিটালে একা সামলানো সম্ভব নয়, তাই নিধির কাউকে দরকার। এই মুহূর্তে নিধির মাথায় একটাই নাম আসছে, আর সেটা হলো শুভ। নিধি দ্রুত শুভকে কল করে এবং রিদির কথা জানায়। রিদির অ্যাক্সিডেন্টের কথা শুনে পাগলের মতো হসপিটালে ছুটে আসে শুভ। তার সাথে নীরবও আসে। নীরব হচ্ছে শুভর চাচাতো ভাই। নীরব আর শুভ সমবয়সী। নীরবের বাবা মা আমেরিকায় থাকে, আর নীরব দেশে শুভদের সাথে থাকে। শুভ যেভাবে ছুটে এসেছে তা দেখে যে কেউ বলতে পারবে যে শুভ রিদিকে ঠিক কতটা ভালোবাসে। রিধি কোথায় নিধি? ও ওটিতে। শুভ দেখলো ডক্টর ওটির থেকে বের হচ্ছে। শুভ দ্রুত ডক্টরের কাছে গেল। রিধি কেমন আছে? দেখুন, ওনার অনেক ব্লাড লস হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ওনাকে বাঁচানোর। বাকিটা আল্লাহর ইচ্ছা।